আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 7 অর্থাৎ অসীম ধারার পুরো ডিটেলস একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ তোমরা এই পুরো চ্যাপ্টার সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবে এবং যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবা। তো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে অসীম ধারা। এখানে তোমাদের চ্যাপ্টারটার নাম বলা হচ্ছে অসীম ধারা। তাহলে অসীম ধারা আমরা জানি সাধারণত যে পদসংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। পদসংখ্যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট এটার উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম ধারা এবং একটা হচ্ছে অসীম ধারা। তো তোমাদের উচ্চতর গণিত অধ্যায় 7-এ তোমার অসীম ধারা নিয়ে আলোচনা রয়েছে। তাহলে আমাদের মাথা থেকে আমরা বাদ দিলাম যে অসীম ধারা এবং সসীম ধারা একটু দেখে নিই আমরা। অসীম ধারা, 2 নম্বর হচ্ছে সসীম ধারা। আমি ক্লাসটা অনেক সাবলীলভাবে এবং ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখবা। অসীম ধারা হচ্ছে যে ধারায় পদসংখ্যা নির্দিষ্ট না, মানে পদসংখ্যা আমরা গণনা করতে পারবো না, সেই ধারাকে আমরা বলবো অসীম ধারা। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, 1, 2, 3 একটি স্বাভাবিক সংখ্যার যদি যে ধারা আছে সেটা যদি আমরা কোনো পদসংখ্যা যদি নির্দিষ্ট করে না দিই, ডট ডট ভাবে চলতে থাকে, তাহলে এটা হচ্ছে অসীম ধারা। তাহলে যে ধারার পদসংখ্যা নির্দিষ্ট নয় তাকে আমরা বলবো অসীম ধারা। সসীম ধারা কাকে বলে? যদি কোনো একটি ধারার পদসংখ্যা নির্দিষ্ট হয়। যেমন আমরা স্বাভাবিক যে সংখ্যার যে ধারাটা আছে সেটা আমরা 10 পদ পর্যন্ত আমরা নিয়ে নিলাম, 1 থেকে 10 পদ পর্যন্ত নিয়ে দিলাম। তাহলে এখানে পদসংখ্যা আমরা নির্দিষ্ট করে দিয়েছি, 10 পর্যন্ত নিয়েছি, তার জন্য এই ধারার নাম হবে সসীম ধারা। তো আমরা যেহেতু আমাদের অধ্যায় 7-এ অসীম ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, তার জন্য আমরা সসীম ধারার এই কথা নিয়ে আমরা কোনো আলোচনা করব না। তাহলে আমাদের আলোচনা হবে এখন অসীম ধারা নিয়ে। আমরা জানি আবার ধারাগুলোর ক্ষেত্রে অর্থাৎ পদগুলোকে কিভাবে বিন্যাস করা রয়েছে, সেটা যোগ করে বা বিয়োগ করে পাওয়া যাবে না, ওটা গুণ করে বা ভাগ করে পাওয়া যাবে। এটার উপর নির্ভর করে আবার ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা গুণোত্তর ধারা, একটা সমান্তর ধারা। একটা গুণোত্তর ধারা আর 2 নম্বর সমান্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা এটা কিভাবে পেলাম? যে পদগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে, মানে তাদের মধ্যে সম্পর্কগুলো কিভাবে রয়েছে। যদি প্লাস করে অথবা মাইনাস করে আমরা যদি পরপর পদ পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। আর যদি কোনো একটা ধারার মধ্যে সম্পর্ক গুণ অথবা ভাগ করে পরপর পদগুলো পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। সমান্তর ধারা যদি এক্সাম্পল দেখি, যেমন আমরা বলতে পারি, যেমন 2 এর সাথে 4 যোগ, 2 এর সাথে 2 যোগ করলে 4, তারপরে 4 এর সাথে 2 যোগ করলে 6, এভাবে 2 যোগ করলে আমরা 8। এভাবে যদি কোনো একটা ধারা পাই তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 এর সাথে 2 যোগ করে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, এভাবে আমরা 2 করে যোগ করে করে আমরা ধারাগুলো পেয়ে যাচ্ছি। অথবা এরকম যদি হয় কোনো একটা পদসংখ্যা রয়েছে 8, প্রথম পদ, 8 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এভাবে যদি কোনো একটা ধারা চলতে থাকে, অর্থাৎ বিয়োগ করতে করতে আমরা যদি কোনো একটা ধারা পাই তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। তাহলে ধারা সমান্তর ধারার ক্ষেত্রে কোনো একটা পদ যদি আমরা বিন্যাস করা থাকে, সেটা যোগ করে করে পাই অথবা যদি বিয়োগ করে করে পাই তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। এবার যে গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দেখব যে গুণ করে করে যে ধারা পাওয়া যায় সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। এক্সাম্পল হিসেবে যদি দিই, তাহলে 2 এর সাথে 2 যদি গুণ করি তাহলে 4, 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি 8, 8কে আবার 2 দিয়ে গুণ করলে হয় 16। অর্থাৎ একই সংখ্যা দ্বারা যদি পরপর পদগুলোকে গুণ করতে থাকি তাহলে যে ধারা পাওয়া যাবে সেটা গুণোত্তর ধারা। অথবা উল্টো দিক থেকে ভাগ করে যদি পেতাম, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, তারপরে আবার ভাগ করলে হাফ। এভাবে যদি কোনো একটা ধারা চলতে থাকে, অর্থাৎ একই সংখ্যা দ্বারা যদি প্রত্যেকটা পদকে ভাগ করা হয় তাহলে যে ধারা পাওয়া যায় সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা।
তো তোমাদের হচ্ছে অধ্যায় 7-এ গুণোত্তর ধারা তোমার হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে এবং অসীম গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে অসীম ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, অসীম ধারার মধ্যে আবার অসীম গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বলছে যে অসীম ধারার সাধারণত অসীম ধারা দুই প্রকার। কোনো একটা অসীম ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর অসীম ধারা এবং গুণোত্তর অসীম ধারা। তো সমান্তর অসীম ধারার সাধারণত কোনো সমষ্টি পাওয়া যায় না, আমরা এতটুকুই মনে রাখবো, এটার ডিটেলস আমরা হচ্ছে যাবো না, নাহলে ক্লাস আরও বড় হয়ে যাবে। এবার হচ্ছে আমরা দেখবো যে গুণোত্তর ধারার আমরা হচ্ছে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা হচ্ছে সমষ্টি নির্ণয় করব, তার পদ সংখ্যা নির্ণয় করব, মানে এনতম পদ সমষ্টি যা যা প্রয়োজন আমরা সেটা ডিটেলস আলোচনা করব। তাহলে হচ্ছে অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। তাহলে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি অসীম গুণোত্তর ধারা কাকে বলে? গুণ করে করে যে ধারা পাওয়া যায় বা ভাগ করে করে যে ধারা পাওয়া যায়, পরপর পদগুলো পাওয়া যায়, তাকে বলা হয় গুণোত্তর ধারা। আর পদ সংখ্যা যদি নির্দিষ্ট না হয় তাহলে সেটাকে বলা হয় অসীম ধারা। তাহলে পদ সংখ্যা নির্দিষ্ট হবে হবে না এবং গুণ করে করে বা ভাগ করে যে ধারা পাওয়া যায় তাকে বলবো অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। ধরি সূত্র সমূহ আমরা বের করব। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি প্রথম পদ এ হয়, কোনো একটা গুণোত্তর ধারার প্রথম পদ সমান সমান যদি এ হয়, পদ সংখ্যা সমান সমান এন যদি বলা হয়, তাহলে প্রথম পদ যদি এ, পদ সংখ্যা এন, তারপরে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে সাধারণ অনুপাতটা কি ছিল? এটা ছিল কোনো একটা যদি ধারা থাকে 2, 4, 4 2 8, এটা যদি গুণোত্তর ধারা থাকে, গুণোত্তর ধারার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটা ছিল সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত ছিল দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তাহলে এই ক্ষেত্রে যে অনুপাতটা পাওয়া যাবে, মানে সবার ক্ষেত্রে যে কমন অনুপাত পাওয়া যাবে, সেই অনুপাতকে বলবো আমরা সাধারণ অনুপাত। তো এই ক্ষেত্রে আমরা কিছু সূত্রগুলো দেখি যে এনতম পদ যেটা এনতম পদ সেটাকে আমরা বলবো শেষ পদ। তাহলে অসীম গুণোত্তর ধারার তোমার হচ্ছে এনতম পদ বা শেষতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর পাওয়ার n - 1, এ আর পাওয়ার n - 1, এ আর পাওয়ার n - 1। এবং সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলবো সমষ্টি Sn সমান সমান, এখানে দুইটা সূত্র পাওয়া যাবে, এক নম্বর সূত্র a × 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। দুই নম্বর সূত্র হচ্ছে a × r পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, যেখানে r এর মানটা হচ্ছে 1 এর চাইতে বড় হবে আর এখানে 1 এর মানটা r এর চাইতে বড় হবে। তাহলে এই যে আমরা এটা ফর্মুলা লিখলাম, এটা হচ্ছিল সাধারণত এটা অসীম গুণোত্তর ধারার ফর্মুলা। কেন বলছি? এটা ছিল সসীম গুণোত্তর ধারার ফর্মুলা। কিন্তু অসীম গুণোত্তর ধারার যদি হচ্ছে বলা হয় যে কোনো একটি ধারা দেওয়া আছে, সেই ক্ষেত্রে 10তম পদ নির্ণয় করো, যখনই বলা হবে যে 10তম পদ নির্ণয় করো, তখনই অসীম ধারাটা হয়ে যাবে সসীম ধারা। তো যেটাই হচ্ছে সসীম ধারার nতম পদ নির্ণয়ের সূত্র, সেটাই হচ্ছে অসীম ধারার nতম গুণোত্তর ধারার nতম পদ নির্ণয়ের সূত্র। একইভাবে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রেও যদি বলা হয় কোনো একটা ধারা দেওয়া আছে, তাহলে ওই ধারা যদি বলা হয় অসীম ধারা, এবং অসীম ধারা যদি বলা হয় 100টি পদের সমষ্টি নির্ণয় করো, যখনই আমাকে বলে দিবে নির্দিষ্ট করে যে 100টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন তোমাকে এই সসীম গুণোত্তর ধারার এই ফর্মুলা ব্যবহার করতে হবে। তার জন্য আমি এখানে যে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে এই দুইটা ফর্মুলা লিখে নিলাম। তাহলে এখানে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে a × 1 - r পাওয়ার n, শুধুমাত্র r এর উপরে পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এখানে হচ্ছে আর 1 এর চাইতে বড়, মানে যে সাধারণ অনুপাত যে আর এর মানটা যদি 1 এর চাইতে বড় হয়, তাহলে আমাদের হচ্ছে আর থেকে 1 বিয়োগ করতে হবে। এখানে আমরা হচ্ছে 1 এর মানটা যদি আর থেকে বড় হয় আর আর এর মান যদি 1 এর চাইতে
বড় হয়। অর্থাৎ এখান থেকে দেখলাম যদি 1 এর মান যদি r এর চাইতে বড় হয় তাহলে হবে 1 - r পাওয়ার n ডিভাইড বাই 1 - r। আর যদি r এর মানটা যদি 1 এর চাইতে বড় হয় তাহলে সূত্র হবে a × r পাওয়ার n - 1 ডিভাইড বাই r - 1। এইটুকু আমাদের ক্লিয়ার হতে হবে। এইটা যদি হয়ে যায় এইবার আমরা দেখব যে একমাত্র অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের একটা রয়েছে, মাত্র একটি সূত্র রয়েছে, সেটা আমরা একটু দেখি। অসীম গুণোত্তর ধারার সমষ্টি, অসীম গুণোত্তর ধারার সমষ্টি। যেহেতু অসীম গুণোত্তর ধারাকে আমরা এস ইনফিনিটি দিয়ে লিখব, এস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি মানে অসীম চিহ্ন। অসীম গুণোত্তর ধারার এই চিহ্নটাকে সমষ্টিকে আমরা এস ইনফিনিটি দেখব। এস ইনফিনিটি মানে অসীম গুণোত্তর ধারা যদি সমষ্টি বলে যে অসীম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। কোনো একটি অসীম ধারা রয়েছে তার কিন্তু নির্দিষ্ট করে বলে দিবে না যে 10টি পদ, 20টি পদ, 50টি পদ, বলে দিলে তো আমাকে সসীম গুণোত্তর ধারা ফর্মুলা ব্যবহার করতে হবে। কিন্তু যদি বলা হয় কোনো একটি ধারা দেওয়া আছে ওই ধারাটির অসীম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, তখন সূত্রটা হয়ে যাবে এস ইনফিনিটি সমান সমান a ডিভাইডেড বাই 1 - r। এস ইনফিনিটি সমান সমান হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r। এখানে হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে কোনো একটা অসীম গুণোত্তর ধারার সমষ্টি, তোমার হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত। এখানে আমরা যেটা দেখব যে কোনো একটি ধারার এখানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা শর্ত থাকবে যে অসীম গুণোত্তর ধারার কখন আমরা সমষ্টি পাবো আর কখন পাবো না। শর্তটা হচ্ছে এটা যে আর এর মান যদি -1 এর চাইতে বড় হয় এবং আর এর মান যদি +1 এর চাইতে বড় হয়, একমাত্র কোনো একটি অসীম গুণোত্তর ধারার সমষ্টি তখনই পাওয়া যাবে যদি আর এর মানটা -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট। এতটুকু যদি হচ্ছে মেনে চলে, শর্ত মেনে চলে, তাহলে কোনো একটি অসীম ধারার সমষ্টি পাওয়া যাবে, না হলে ওই অসীম ধারার সমষ্টি পাওয়া যাবে না। কোনো একটা যদি দেখি অসীম ধারার আর এর মান আমি বের করে দেখলাম, আর এর মান পেয়ে গেলাম -2, আর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম -2, তাহলে ওই অসীম ধারার অসীমতক সমষ্টি আমরা বের করতে পারবো না। আর এর মান যদি আমরা হচ্ছে 1 এর চাইতে বড় হয়ে যায়, যদি হচ্ছে +3 পেয়ে যেতাম, তাহলে সেই ক্ষেত্রেও ওই অসীম ধারার কোনো অসীমতক সমষ্টি থাকবে না। একমাত্র আর এর মান যদি -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হয়, যেমন আমরা বলতে পারি 1/2, 1/3, 1/4, এরকম টাইপের কোনো যদি আমরা হচ্ছে তোমার ভ্যালু পাওয়া যায় আর এর মানটা, তাহলে অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে, অন্যথায় অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে না। এরকম আমরা এক্সাম্পলগুলো দেখব। তাহলে হচ্ছে অসীম ধারার এতটুকুই মোটামুটি হচ্ছে আলোচনা, আমাদের মূল ফর্মুলা হচ্ছে এতটুকুই। তাহলে অসীম ধারার ক্ষেত্রে আমরা কি জানলাম যে অসীম ধারার ক্ষেত্রে প্রথম পদ এ, পদ সংখ্যা n এবং সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে যদি নির্দিষ্ট করে পদ সংখ্যা বলে দেয় যে 10টি পদের সমষ্টি নির্ণয় করো বা 20টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন সসীম গুণোত্তর ধারার যে সমষ্টি সূত্র সেটা ব্যবহার করতে হবে। এবার আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমরা হচ্ছে nতম পদ নির্ণয় করতে বলি বা 10টি বা 10তম পদ বা 20তম পদ বা 50তম পদ যদি বের করতে বলা হয়, তাহলে সসীম গুণোত্তর ধারার যে তম পদ নির্ণয়ের সূত্র সেটা তোমাকে ব্যবহার করতে হবে। আর একমাত্র যখন বলা হবে যে কোনো একটি ধারা দেওয়া আছে সেক্ষেত্রে অসীম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে এস ইনফিনিটি সমান a ডিভাইড বাই 1 - r এই ফর্মুলাটা ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে আর এর মানটা -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট, এই শর্ত মেনে চলছে কিনা। যদি মেনে চলে তাহলে সমষ্টি পাওয়া যাবে, আর যদি মেনে না চলে তাহলে সমষ্টি পাওয়া যাবে না। তাহলে এবার আমরা হচ্ছে এক্সাম্পলগুলো দেখব। প্রথমেই তোমরা হচ্ছে বইয়ের উদাহরণ 2 দেখবা। তাহলে বইয়ের উদাহরণ 2 কি বলছে, প্রথমে বলা হচ্ছে যে নিচের অসীম গুণোত্তর ধারাগুলোর সমষ্টি নির্ণয় করো। যদি সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো, সমষ্টি না থাকলে নির্ণয় করার প্রয়োজন নেই। বলছে উদাহরণ 2 যে নিচের অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করো, যদি থাকে তাহলে নির্ণয় করো। আচ্ছা, তাহলে উদাহরণ 2 এর আমরা হচ্ছে ক নম্বর অঙ্কটা দেখি। ক নম্বর অঙ্কে দেওয়া আছে তোমার হচ্ছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 3 কিউব প্লাস 1 ডিভাইড বাই 3 পাওয়ার 4। এইটা হচ্ছে একটি অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। এবার বলছে যে অসীম গুণোত্তর ধারাটির অসীম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো।
যদি থাকে মানে শর্ত আর এর মানটা যদি -1 চাইতে বড় +1 চাইতে ছোট হয় এর মধ্যে যদি থাকে তাহলে ওই ধারাটি অসীমতক সমষ্টি নির্ণয় করো। আর যদি আর এর মানটা এই শর্ত মেনে না চলে তাহলে এই ক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে না, সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে প্রথমে দেখি, তাহলে অঙ্কটা আমরা এভাবে শুরু করব যে এখানে প্রথম পদ a সমান সমান হচ্ছে 1/3। তাহলে সাধারণ অনুপাত r সমান সমান আমরা লিখব 1/3 স্কয়ার ডিভাইডেড বাই 1/3 সমান সমান আমরা পেয়ে গেলাম 1/3। এই যে আমরা সাধারণ অনুপাত r এর মানটা পেয়ে গেছি, এখানে একটু খেয়াল করব r এর মানটা 1/3 মানে 1 কে 3 ভাগে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা। তাহলে এই r এর মানটা অবশ্যই -1 এর চাইতে বড় আর +1 এর চাইতে ছোট, এই শর্তটা মেনে চলছে। সুতরাং এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে অসীমতক সমষ্টি যদি থাকে লিখবো যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে, ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে যেহেতু অসীমতক সমষ্টি আছে তাহলে এই অসীমতক সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং এখন লিখে দিই অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান সমান আবার সূত্র হচ্ছে a/1 - r, a ভাগ 1 - r। এর মান আমরা জানি, আমরা হচ্ছে এইভাবে ডান পাশে লিখি, এর মান আমরা জানি 1/3 আর r এর মানও আমরা জানি 1/3। তাহলে আমাকে এখন এই যে হরে তোমার হচ্ছে লসাগু করো, তাহলে হরে যদি আমরা লসাগু করি 1/3 আর নিচে হচ্ছে 3 এবং 1 এর লসাগু হচ্ছে 3, তাহলে 3 - 1, 3 কে 1 দ্বারা ভাগ করলে এর নিচে কোনো কিছু নেই মানে 1 দ্বারা ভাগ করলে ভাগফল থাকে 3 কে 3 দ্বারা গুণ করলে 3 হয়, -3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল থাকে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়ে যায়। তাহলে এখানে কি করব, লবে ভগ্নাংশ রয়েছে, তাহলে লবে ভগ্নাংশ রয়েছে ওটা লিখে দিলাম। এবার হরে যে ভগ্নাংশটা আছে এইটাকে আমরা কি করব, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 2/3 হয়। এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, এটাকে গুণ অবস্থায় নিয়ে গেলে উপরে 3 চলে গেল, নিচে 2, কাটাকাটি করলে সমান সমান আমাদের অ্যান্সার হয়ে গেল হাফ। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে উদাহরণ 2-এ তোমাকে বলা হচ্ছে যে কোনো একটা ধারা দেওয়া আছে, ধারাটি অসীমতক সমষ্টি আছে কিনা, যদি থাকে তাহলে নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে প্রথম পদে এবং সাধারণ অনুপাত r এর মান বের করার পরেই তুমি বুঝতে পারবা যে ধারাটির অসীমতক সমষ্টি আছে কি নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে r এর মানটা হচ্ছে -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু শর্ত মেনে চলছে তার জন্য আমরা এখানে বলবো যে ধারাটি অসীমতক সমষ্টি আছে। যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেই ক্ষেত্রে নির্ণয় করো। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s ইনফিনিটি সমান সমান a/1 - r। a এর মান বসালাম আর r এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অসীমতক সমষ্টি বের হয়ে গেল। এইভাবে তোমার হচ্ছে উদাহরণ হচ্ছে 2-এর ক, খ, গ এই অঙ্কগুলো তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নেবা। আচ্ছা, এইবার হচ্ছে উদাহরণ হচ্ছে 3 নম্বর। উদাহরণ 3 নম্বরে বলা হচ্ছে যে পৌনঃপুনিক সংখ্যা রয়েছে, পৌনঃপুনিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে বের করব। কোনো একটি পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে কিভাবে আমরা লিখতে পারবো সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাথ, উদাহরণ 3 খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে পৌনঃপুনিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ ভগ্নাংশ তোমার হচ্ছে জেনারেল ম্যাথে দুইভাবে বের করা যায়, মানে জেনারেল ম্যাথে একভাবে বের করা যায় এবং তোমার হচ্ছে অসীম ধারা ব্যবহার করেও এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো আমরা দুটোই শিখব। প্রথমে হচ্ছে উদাহরণ 3-এর ক নম্বরটা দেখি। এখানে তোমাকে বলা হচ্ছে 0.5 তার উপরে পৌনঃপুনিক এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তো এই ক্ষেত্রে সাধারণ গণিতের যে বইয়ের যে নিয়মগুলো আছে সেক্ষেত্রে আমরা দেখি প্রথমে এটিকে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে বলা হয় তাহলে এখানে হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক বাদে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা প্রথমে আমাদের লিখতে হবে। তাহলে পৌনঃপুনিক এবং দশমিক এবং পৌনঃপুনিক বাদে, তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে 0 এবং 5 থাকে। 0 এবং 5 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 5ই হয়। তাহলে দশমিক এবং পৌনঃপুনিক বাদে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে ফেললাম। তারপর বিয়োগ
যে অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে সেই অঙ্ক বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে পৌনঃপুনিক চিহ্ন বিশিষ্ট এই অঙ্ক বাদে অন্য কোনো অঙ্ক নেই, মানে আমরা হচ্ছে শূন্য বিয়োগ করে দেব। ভাগ আমরা হচ্ছে হরে যেটা লিখব, যে দশমিকের পরে চিন্তা করব, আগে কি আছে সেটা দেখার বিষয় না। দশমিকের পরে জয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, দশমিকের পরে জয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, তয়টা অঙ্কের জন্য আমরা হচ্ছে 9 বসাবো। আর যদি হচ্ছে দশমিকের পরে কোনো অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন না থাকতো, ওই অঙ্কের জন্য আমরা তয়টা 0 বসাতাম। তাহলে দশমিকের পরে মাত্র একটা অঙ্ক রয়েছে এবং সেই অঙ্কের উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তার জন্য আমরা হরে শুধুমাত্র এই অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, তার জন্য আমরা হচ্ছে 9 বসিয়ে দিলাম। এবার হচ্ছে যদি আমরা মাইনাস করি তাহলে 5/9, এটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। যদি আমরা হচ্ছে গ নম্বরটা দেখিয়ে দিই এইভাবে স্বাভাবিক নিয়মে, 1.231 এখানে 2 এর উপরও পৌনঃপুনিক এবং 1 এর উপরেও পৌনঃপুনিক আছে। এখন বলছে যে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার যে নিয়ম হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে লবে যেটা লিখব, লবে লেখার নিয়ম হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন এবং দশমিক ব্যতীত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা লিখে দেব। তাহলে 1231 এটা লিখে দিলাম, মাইনাস যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, যাদের উপর পৌনঃপুনিক আছে সেই অঙ্কগুলো ব্যতীত অন্য যে অঙ্কগুলো আছে সেইগুলো দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ। তাহলে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত শুরুতে এবং শেষে যেহেতু পৌনঃপুনিক চিহ্ন আছে, 3টার ওপরেই পৌনঃপুনিক চিহ্ন আছে। শুরুতে এবং শেষে যদি পৌনঃপুনিক থাকে তাহলে ধরে নিতে হবে যে মাঝেরগুলোর উপরেও পৌনঃপুনিক চিহ্ন আছে। তাহলে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত একটা মাত্র অঙ্ক রয়েছে যেটা হচ্ছে 1, তাহলে 1 দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে দিলাম। ডিভাইডেড বাই হরে যেটা লিখব, হরে হচ্ছে যে দশমিকের পরে সবসময় চিন্তা করব, হরে যখন লিখব তখন দশমিকের পরে জয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, তো এটা আমরা হচ্ছে 9 লিখব। আর পৌনঃপুনিক চিহ্ন যদি না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই অঙ্কের জন্য 0 লিখতাম। তাহলে দশমিকের পরে যেহেতু অঙ্কের উপরে 3টা অঙ্কের উপরেই পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তার জন্য এখানে আমরা লিখব 3টা 9 লিখে দেব। তাহলে এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 1230 ডিভাইডেড বাই 999, তাহলে এইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, যদি নির্দিষ্ট করে কোনো পদ্ধতি উল্লেখ করে না দেয়, যে তোমরা হচ্ছে অসীম ধারা ব্যবহার করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, অথবা তোমরা হচ্ছে সাধারণ গণিতের এই নিয়মে প্রকাশ করো, যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে দেয় তাহলে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই হবে। তো সেই ক্ষেত্রে যদি তোমার হচ্ছে অসীম ধারার মাধ্যমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এটা যদি না বলে দিত, তাহলে আমি বলবো যে এই পদ্ধতিতে করাই বেশি ভালো হবে এবং সহজে তোমরা করে ফেলতে পারবে। এখন আমরা যেহেতু অসীম ধারা করছি, তাহলে অসীম ধারা ব্যবহার করে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা আমরা লিখি। অসীম ধারা ব্যবহার করে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে সেটা আমরা দেখব। প্রথমে যদি ক নম্বরটা দেখি, 0.5 তার উপরে পৌনঃপুনিক, তাহলে এটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এবং সেটাকে অসীম ধারায় প্রকাশ করে তারপর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম কাজ হচ্ছে এটাকে অসীম ধারাতে পরিণত করা। আমরা জানি কোনো সংখ্যার উপরে বা কোনো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকা মানে ওই সংখ্যাটা বারবার অসীম পর্যন্ত আমরা লিখতে পারি, অসীম পর্যন্ত লেখা যায়। তাহলে সেক্ষেত্রে এইখান থেকে যদি একটা ধারা তৈরি করতে যাই, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, প্রথম পদ লেখার জন্য এখানে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যা থাকবে সেটা আমরা লিখে দেব, প্রথম কাজ এটা। এবার হচ্ছে পরের পদ লেখার জন্য আমরা খেয়াল করব যে দশমিকের পরে আমাকে কয় ঘর লেখা হয়ে গেছে, দশমিকের পরে কিন্তু আমি 1 ঘর লিখে ফেলেছি। তাহলে দশমিকের পরে আমরা কি করব, 1 ঘর শূন্য দিয়ে দেব। এবার পরের যে সংখ্যাটা থাকবে, এখানে এখন কি করব, যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ওই সংখ্যাটা আমরা লিখে দেব। তাহলে দ্বিতীয় পদ হয়ে গেল আমাদের 0.05, এটা দ্বিতীয় পদ। তৃতীয় নম্বর পদটা কিভাবে হবে, দশমিকের পরে কয় ঘর লেখা হয়ে গেছে, 2 ঘর, তার জন্য আমরা 2 ঘর আগে শূন্য দিয়ে দেব। আর যে সংখ্যার উপর বা যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ওই অঙ্কটা এখানে বসিয়ে দেব। এভাবে আমরা মোট 4টা পদ পর্যন্ত লিখব। দশমিকের পরে 3 ঘর লেখা হয়ে গেছে, তার জন্য আমরা 3টা শূন্য বসাবো এবং যে সংখ্যার উপর পৌনঃপুনিক ছিল সেই সংখ্যাটা লিখে দেব, দিয়ে আমরা এভাবে ডট ডট দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের অসীম ধারা হয়ে গেল। তাহলে এটা আমাদের অসীম ধারা হয়ে গেল। এই অসীম ধারার যদি তুমি অসীমতক সমষ্টি বের করে ফেলো, তাহলে অসীমতক সমষ্টি যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 0.5 তার উপরে পৌনঃপুনিক, এই সংখ্যাটির তোমার হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ।
তাহলে কোনো একটা ধারাকে প্রথমে অসীম ধারায় প্রকাশ করতে হবে। অসীম ধারায় প্রকাশ করার পরে এই ধারাটির অসীমতক সমষ্টি তোমাকে বের করে ফেলতে হবে। তাহলে অসীমতক সমষ্টি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার সাধারণ ভগ্নাংশের রূপ। তাহলে এখানে আমরা বলে দিব যে প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান সমান হচ্ছে 0.5, সাধারণ অনুপাত r সমান সমান হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 0.5। তাহলে এখান থেকে যদি r এর মানটা আমি বের করতে যাই, তাহলে r এর মান বের করতে গেলে আমাদের এখানে হয়ে যাবে, আমরা যদি দশমিক উঠাতে যাই অর্থাৎ ক্যালকুলেটরে যদি আমরা ডিভাইডেড করে ফেলি, তাহলে এখানে মানটা কত আসবে, তাহলে এখানে চলে আসবে 0.1। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে r এর মানটা -1-এর চাইতে বড় এবং +1-এর চাইতে ছোট। তাহলে এই ধারার ক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো। তাহলে এখন সুতরাং অসীমতক সমষ্টি বা এই সংখ্যাটি s ইনফিনিটি সমান সমান a ডিভাইড বাই 1 - r, এটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। তো সেক্ষেত্রে s ইনফিনিটি না লিখে, যেহেতু এই সংখ্যার আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তার জন্য এই সংখ্যাটি লিখে দেব 0.5 তার উপরে পৌনঃপুনিক সমান সমান, সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r, a ডিভাইড বাই 1 - r। তাহলে a এর মান হচ্ছে 0.5, 1 - r, r এর মান হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম 0.1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি 0.5 আর 1 থেকে যদি 0.1 বিয়োগ করি তাহলে 0.99 হয়ে যায়। এবার যদি আমরা দেখি যে 0.99 হয়ে গেল, শুধু 99 নয়, 9 হবে, 0.9। তাহলে হচ্ছে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি, দশমিকের পরে এক ঘর হচ্ছে এখানে রয়েছে, অঙ্ক রয়েছে, হরেও আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এক ঘর অঙ্ক রয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারবো, উভয় পক্ষ থেকে লব এবং হর থেকে দশমিক উঠিয়ে দিতে পারবো। দশমিক যদি উঠিয়ে দিতে পারি তাহলে 5 ডিভাইড বাই 9, এটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা পৌনঃপুনিক সংখ্যা রয়েছে, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে তোমার নিয়ম হবে যে প্রথমে এটাকে অসীম ধারায় প্রকাশ করতে হয়। অসীম ধারায় প্রকাশের নিয়ম হচ্ছে যে প্রথমে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত তোমার যা থাকবে তা লিখে দেবো। তারপরের পরটা লেখার নিয়ম হচ্ছে যে দশমিকের পরে কয় অঙ্ক লেখা হয়ে গেছে, এক অঙ্ক, তাহলে দশমিকের পরে একটা শূন্য বসাবো, আর যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ওই সংখ্যাটা লিখে দেবো। তারপরে যদি আমরা পদটা লিখতে যাই তাহলে দশমিকের পরে 2 ঘর লেখা হয়েছে, তাহলে 2টা শূন্য বসাবো, যে সংখ্যার উপর পৌনঃপুনিক ছিল ওই সংখ্যাটা বসাবো। একইভাবে পরের পদটা আমরা লিখবো। এটা অসীম ধারায় প্রকাশ হয়ে গেলে এটি সাধারণ তোমার হচ্ছে অসীমতক সমষ্টি বের করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে আর একটা আমরা অঙ্ক করব, গ নম্বরটা দেখাই যে এটাকে কোনো একটা ধারাকে কিভাবে অসীম ধারার মাধ্যমে, না কোনো একটা সংখ্যাকে, পৌনঃপুনিক সংখ্যাকে অসীম ধারা তৈরি করে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। তখন হচ্ছে গ নম্বর অঙ্কে বলা হচ্ছে, এখানে সংখ্যা দেওয়া আছে 1.231, এইটাকে আমাকে অসীম ধারায় প্রকাশ করতে হবে, দিয়ে সাধারণ ভগ্নাংশে অসীম ধারায় প্রকাশ করে আমাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা পূর্ণ অংশ এখানে 1 এবং ভগ্নাংশ রয়েছে 231, এই দুইটাকে আমরা আলাদা করে দিব। পূর্ণ অংশ আলাদা করে ফেললাম এবং ভগ্নাংশ আলাদা করে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি এই যে এই ভগ্নাংশটুকু আছে, এই ভগ্নাংশের আমরা কি করব, এটাকে অসীম ধারায় প্রকাশ করব। এটাকে অসীম ধারায় প্রকাশ করতে হলে যেটা আমরা লিখব যে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যা আছে আমরা লিখে ফেলব। পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যা আছে লিখে নিলাম। এবার আমরা দ্বিতীয় পদ যখন লিখতে যাব তখন হচ্ছে পৌনঃপুনিকে আমরা হচ্ছে দশমিকের পরে কয় ঘর লেখা হয়ে গেছে, আমাকে কয় অঙ্ক লেখা হয়ে গেছে, আমার হচ্ছে 3 অঙ্ক লেখা হয়ে গেছে, তার জন্য আমরা 3টা শূন্য দিয়ে দেব এবং যে যে অঙ্কের উপরে পৌনঃপুনিক ছিল সেই অঙ্কগুলো আমাকে লিখে দিতে হবে। 2, 3, 1, 3টার উপরে পৌনঃপুনিক ছিল তার জন্য 3টাই লিখে দিলাম। এবার হচ্ছে পরের যদি আমরা হচ্ছে পদটা লিখতে যাই তাহলে পৌনঃপুনিক অর্থাৎ দশমিকের পরে কয় অঙ্ক আমাকে লেখা হয়ে গেছে, মোট 6 ঘর লেখা হয়ে গেছে, তাহলে 6টা শূন্য বসিয়ে দাও। 1, 2, 3, 4, 5, 6, আর যাদের উপরে পৌনঃপুনিক ছিল যে অঙ্কের উপর সেই অঙ্ক আমরা লিখে দিলাম। এই 3 পদ পর্যন্ত লিখলে হবে, তারপরে আমরা ডট ডট দিয়ে অসীম ধারা আমরা সম্পূর্ণ করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে অসীম ধারায় রয়েছে, এইটুকুর তাদের হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করলে এই সংখ্যাটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে।
তাহলে আমরা এখানে লিখব, এখানে প্রথম পদ a সমান সমান 0.231, সাধারণ অনুপাত r সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 0.00231 ডিভাইডেড বাই 0.231। এটা লিখে দিলে এবার হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে ভাগফল যেটা পেয়ে যাব 0.001। এটা হচ্ছে আমরা ভাগফল পেয়ে গেলাম। এই যে আর এর মানটা যে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে -1 চাইতে বড় এবং +1 চাইতে ছোট, অর্থাৎ এই ধারাটি আমি অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। এখন আমার কি হবে, যেহেতু এই অঙ্কটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তার জন্য s ইনফিনিটি না লিখে আমরা হচ্ছে এই অঙ্কটা লিখে দেব। তাহলে এখানে লিখব যে 1.231 তাদের উপরে পৌনঃপুনিক সমান সমান হচ্ছে 1, এখানে 1 ছিল, 1 প্লাস এইটুকুর আমি অসীমতক সমষ্টি নির্ণয় করব, তার জন্য ওইটুকুর জন্য a ডিভাইড বাই 1 মাইনাস r লিখে দিলাম। 1 প্লাস, এখন হচ্ছে প্রথম পদ এর পরিবর্তে 0.231, 1 মাইনাস r এর মান ছিল 0.001। এখন তাহলে আমাদের এখানে লিখে দিলাম 1 প্লাস, এটা যদি আমরা হচ্ছে 0.231 আর নিচে যদি আমরা মাইনাস করি তাহলে 0.99, তাহলে মাইনাস করলে 0.999 পেয়ে যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে লবে হচ্ছে দশমিকের পরে 3 ঘর রয়েছে এবং হরেও দশমিকের পরে 3 ঘর রয়েছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে দশমিক উঠিয়ে দিতে পারি, দিয়ে সংখ্যাটা দাঁড়ায় 1 প্লাস 231, এখানে দাঁড়াবে 1 প্লাস 231 ডিভাইডেড বাই 999। তো এইটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে যদি লিখতে যাই তাহলে আগে প্রথমে আমাকে লসাগু করতে হবে, বা এভাবে যদি তুমি লিখে দাও যে এখানে 1 পূর্ণ, এই যে প্লাস অবস্থায় আছে এটাকে 1 পূর্ণ 231 ডিভাইডেড বাই 999, এইটাকে যদি এভাবে লিখে দাও তাহলে অ্যান্সারটা কমপ্লিট। যেটা হচ্ছে প্লাস অবস্থায় থাকবে, এখানে 2 থাকলে 2 লিখে দিতাম, 3 থাকলে 3 লিখে দিতাম, তাহলে 3 পূর্ণ 231 ডিভাইড বাই 999 এটা লিখে দিলে এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে কোনো একটা পৌনঃপুনিক সংখ্যা থাকলে যদি অসীম ধারা তৈরি করে তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা প্রথমে অসীম ধারা তৈরি করব। তাহলে যে অংশটুকু অসীম ধারা তৈরি করব তার হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করলেই তোমার হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। এখন আমরা উদাহরণ 4 নম্বর অঙ্ক দেখব। উদাহরণ 4 নম্বরে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করা হয়েছে, সেই সৃজনশীলটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা ধারাটা কি দেওয়া আছে, ক নম্বরে কি বলা হচ্ছে, ক নম্বরে তোমাকে বলা হচ্ছে যে একটি ধারা দেওয়া আছে 1 ডিভাইড বাই 2x প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x প্লাস 1 হোল কিউব। এটি একটি গুণোত্তর ধারা আছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে বলছে যে x সমান সমান যদি 1 হয়, যেহেতু ধারাটি একটি গুণোত্তর ধারা এবং x চলক সম্পর্কিত, তো x এর মান যদি 1 হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধারাটি প্রথমে লিখে নিই। ধারাটি হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x plus 1 whole cube। এভাবে একটা ধারা দেওয়া আছে যে 1 ডিভাইড বাই 2x plus 1 plus 1 ডিভাইড বাই 2x plus 1 whole square plus 1 ডিভাইড বাই 2x plus 1 whole cube। এটি একটি অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। এখানে যদি x এর মান 1 হয় তাহলে এই ধারাটির সাধারণ অনুপাত কত। তাহলে আগে x এর মান 1 বসিয়ে আমরা সংখ্যার ধারাটি নির্ণয় করব। তাহলে x সমান সমান 1 হলে x সমান 1 হলে ধারাটি ওয়ান ডিভাইড বাই এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, যেখানে x রয়েছে সেখানে আমরা 1 বসাবো। 2 into 1 প্লাস হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2 into 1 প্লাস 1 হোল কিউব। এই যে আমরা হচ্ছে এই মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এইটা আমরা একটা যখন x এর মান যখন বসিয়ে দিলাম এটা একটি সংখ্যার ধারা হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 ডিভাইড বাই 2 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 2 প্লাস 1 মানে এটা হয়ে যাবে 3।
একইভাবে এখানেও যদি আমরা চিন্তা করি তাহলে 2কে 1 দ্বারা গুণ করলে 2, 2 + 1, তাহলে 3, 3 এর উপরে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে গেল 3 স্কোয়ার, তারপরে এটা হয়ে যাবে একইভাবে 3 কিউব। তাহলে এইটা হচ্ছে এক্স এর জায়গায় আমরা 1 যদি বসিয়ে দিই তাহলে এই ধারাটা পেয়ে গেলাম 1/3 + 1/3 স্কোয়ার + 1/3 কিউব। এটি একটি অসীম ধারা পেয়ে গেলাম। তো বলছে যে এই ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, এই ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। সুতরাং ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান, আমরা জানি কোন একটি ধারার সাধারণ অনুপাত নির্ণয় করতে হলে তোমাকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে রয়েছে দ্বিতীয় পদ 1/3 স্কোয়ার, প্রথম পদ রয়েছে 1/3। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ হচ্ছে 1/3 স্কোয়ার এবং প্রথম পদ হচ্ছে 1/3। তাহলে এই যে 1/3 স্কোয়ার এটিকে যদি আমি হোল স্কোয়ার আকারে কল্পনা করতে পারি, 1/3 তার উপরে হোল স্কোয়ার, এখানে নিচে রয়েছে 1/3, তাহলে উপরে রয়েছে দুইটা 1/3 আর নিচে রয়েছে একটা 1/3, কাটাকাটি করলে থাকে এখানে 1/3। এটি হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে কোনো একটি অসীম ধারা দেওয়া ছিল যেটা এক্স চলক সম্পর্কিত, এখানে এক্স এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে যে ধারাটা পেয়ে গেলাম এই ধারাটি সাধারণ অনুপাত আমাদের নির্ণয় করা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কে ছিল। এবার বলছে খ নম্বর অঙ্কে যে এক্স এর জায়গায় যদি 3/2 হয় তাহলে ধারাটির পঞ্চম পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে বলা হচ্ছে খ নম্বরে হচ্ছে যে এক্স এর জায়গায় আমাদের বসাতে হবে 3/2। এক্স এর পরিবর্তে যদি আমরা এই ধারায় 3/2 যদি বসিয়ে দিই তাহলে যে ধারাটি পাওয়া যাবে ওই ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে বলা হচ্ছে। পঞ্চম পদ নির্ণয় করো এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের এক্স এর মান 3/2 বসিয়ে দিয়ে আমাকে ধারাটা আগে নির্ণয় করতে হবে, তারপর ধারাটির পঞ্চম পদ এবং ধারাটির দশম পদ আমরা নির্ণয় করব। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো 3/2, তাহলে 1/, যেখানে এক্স রয়েছে এক্স এর জায়গায় আমরা 3/2 প্লাস 1 প্লাস এখানে 2 × 3/2 প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার প্লাস 1/2 × 3/2 প্লাস 1 তার উপরে হোল কিউব প্লাস ডট ডট ডট। এইখানে যদি আমরা চিন্তা করি যে এখানে 2 রয়েছে, এখানে 2 উপরে নিচে লব এবং হরে কাটাকাটি হয়ে গেলে এখানে শুধু 3 + 1 মানে হচ্ছে এখানে থাকে 4 প্লাস একইভাবে এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে 3 + 1 মানে 4, তাহলে হচ্ছে 4 স্কোয়ার, একইভাবে এখানে হয়ে যাবে 4 কিউব। তাহলে কোনো একটা অসীম ধারা আমরা পেয়ে গেলাম যেখানে x সমান বসালাম 3/2। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো, 5তম পদ নির্ণয় করো। তাহলে এই ধারাটি যদি আমরা 5তম পদ নির্ণয় করি তাহলে যদি একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে এখানে প্রথম পদ a সমান হচ্ছে 1/4, সাধারণ অনুপাত আর সমান আমরা সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 1/4 তারপরে স্কোয়ার ডিভাইড বাই 1/4। এখান থেকে আমরা যেটা বুঝবো যে 1/4 তার উপরে স্কোয়ার, এটাকে যদি হোল স্কোয়ার আকারে কল্পনা করি তাহলে 1/4 তার উপরে হোল স্কোয়ার, তাহলে 1/4 উপরে হচ্ছে দুইটা রয়েছে, কাটাকাটি করলে 1/4 থেকে গেল। এবার আমাদের তোমাকে বের করতে বলছে যে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a⁻n - 1, a⁻n - 1। সুতরাং 5তম পদ, 5তম বা পঞ্চম পদ সমান হবে a⁻n - 1 মানে হচ্ছে 5 - 1 সমান লিখতে পারি a⁻4। এখন বলা হচ্ছে a⁻4 যদি হয়ে যায় তাহলে a এর মান আমরা জানি প্রথম পদের মান এটা 1/4, সাধারণ অনুপাত, আর এর মান হচ্ছে 1/4, তার উপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি পাওয়ার 4।
তার উপরে দেখতে পাচ্ছি পাওয়ার 4। তাহলে এখানে যদি আমরা ভাঙাই তাহলে এটা 1/4 ইন্টু 1 এর উপরে পাওয়ার 4 মানে 1, আর 4 এর উপরে পাওয়ার 4 মানে হচ্ছে 4। বা এইভাবে যদি আমরা না চিন্তা করে যদি একবারেই সূচক আকারে কল্পনা করি, তো 1/4 এর উপরে পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 আছে, 1/4 এর উপরে পাওয়ার হচ্ছে 4 রয়েছে। তাহলে এটা সূচকে নেমে যে একটা ভিত্তি নিয়ে নিলাম, তারপর হচ্ছে তাহলে গুণ করতে বলা হয়েছে, ভিত্তি ভিত্তি একই হলে পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়ে যায়। তাহলে এটাকে লিখতে পারি 1/4 তার উপরে পাওয়ার 5, অর্থাৎ আমরা লিখতে পারি 1 এর উপরে পাওয়ার 5 মানে 1, আর 4 এর উপরে পাওয়ার 5। তাহলে এইটাই হচ্ছে আমাদের পঞ্চমতম পদের মান। তাহলে এখানে কোনো একটা অসীম ধারা দেওয়া আছে, যেহেতু এই ধারাটি পেয়ে গেলাম 1/4, 1/4 স্কোয়ার, 1/4 কিউব। তাহলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তাহলে প্রথম পদে সাধারণ পদ আর, এই দুটো আমরা যদি পেয়ে যাই, আমরা জানি ধারাটির পঞ্চম পদ এ আর পাওয়ার 4, এর মান বসালাম, আর এর মান বসিয়ে দিলে আমরা এখানে ক্যালকুলেশন করলে 1/4 পাওয়ার 5 ধারাটির পঞ্চম পদ পেয়ে গেলাম। এবার তোমাদের বলা হচ্ছে যে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম থেকে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 10টি পদের সমষ্টি যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের অলরেডি জানা আছে প্রথম পদে এবং সাধারণ পদ আর। তাহলে ধারাটির 10টি পদের সমষ্টি মানে এন এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 10। এখানে আমরা চিন্তা করব যে আর এর মানটা আমরা 1 এর চাইতে বড় পেয়েছি না ছোট পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান হচ্ছে 1 এর চাইতে ছোট, অর্থাৎ 1 বড় এবং আর এর মান হচ্ছে ছোট। তাহলে ধারাটির যদি 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়, এটি কিন্তু একটি অসীম ধারা ছিল, কিন্তু যখন বলে দেওয়া হয়েছে পদসংখ্যার নির্দিষ্ট 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন কিন্তু এটা সসীম গুণোত্তর ধারা হয়ে গেছে। আর সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল আর এর মান যদি হচ্ছে 1 এর চাইতে ছোট হয়, আর এর মান যদি 1 এর চাইতে ছোট হয়, তাহলে সূত্র ছিল a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর। তাহলে এখানে লিখব যে আমরা জানি, বা আবার দিয়ে লিখবো, আবার সমষ্টি Sn সমান সমান a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই যে এই ফর্মুলাটা 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানের চাইতে 1 এর মানটা বড়, অর্থাৎ আর এর মান ছোট, 1 এর মান বড়, তার জন্য 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর এটা ব্যবহার করলাম। এখন আমাদের জানা আছে a এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 4, 1 মাইনাস আর এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাওয়ার n। n এর মান যেহেতু 10টি পদের সমষ্টি, তার জন্য আমরা এভাবে নির্ণয় করে নেব। তাহলে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 4 লিখে দিলাম। তাহলে এখন এবারে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে 1 ডিভাইড বাই 4, আর এখানে হচ্ছে 1 মাইনাস 1 এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাওয়ার 10, 4 পাওয়ার 10। আর এখানে যদি আমরা লসাগু করি, 4 লসাগু করলে এখানে তাহলে 4 মাইনাস 1 হয়ে গেল, 4 মাইনাস 1। এখন যদি আমরা দেখি এই যে 1 মাইনাস 1 ডিভাইড বাই 4 পাওয়ার 10, এইটাকে কোনো আবার ভাগাবো না, যেটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো, অর্থাৎ এর কোনো আমরা ক্যালকুলেশন করব না। ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে, এটা থেকে গেল। আমার কাজ হচ্ছে যে এই যে এখানে হরে যে ভগ্নাংশ রয়েছে, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3 ডিভাইড বাই 4। এই যে হরে ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশকে আমি এখন যেহেতু ভাগ অবস্থায় আছে, এটাকে গুণ অবস্থায় নিয়ে যাব। তাহলে এখানে আমাদের লবে রয়েছে 1 ডিভাইড বাই 4, এর সাথে যে গুণ করে দিব, তাহলে 4 ডিভাইড বাই এটা হয়ে গেল 3, আর তার সাথে আমার এই অংশটুকু গুণ অবস্থায় থাকবে, এটা লিখে দিলাম। এটা যদি কাটাকাটি করি, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 1 ডিভাইড বাই 3, 1 মাইনাস 1 ডিভাইড বাই 4 পাওয়ার 10। জাস্ট এভাবে আমরা লিখে দিব। এটাই হয়ে গেল প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয়। এখানে যদি কোনো ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন পাই, তো সেইটা আমরা ক্যালকুলেশন করব না, সেটাকে জাস্ট গুণ অবস্থায় রেখে দেব। এটা কমপ্লিট। এইবার হচ্ছে আমরা গ নম্বর দেখব। গ নম্বরে কি বলছে, বলছে যে উপরিক্ত যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটির উপরিক্ত ধারাটির আমাদের বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি হচ্ছে নির্ণয় করো। এখানে আমরা জানি যে কোনো একটি ধারার যদি অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলা হয়, কোনো একটি ধারার অসীমতক সমষ্টি যদি তোমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে অবশ্যই ধারাটির
একটা শর্ত মেনে চলতে হবে যে আর এর মান -1 এর চাইতে বড় হবে এবং +1 এর চাইতে ছোট হবে। আর এর মান -1 এর চাইতে বড় হবে এবং +1 এর চাইতে ছোট হবে। এর মধ্যে যদি হয় তাহলে ধারাটি অসীমতক সমষ্টি পাবো, না হলে কিন্তু ওই ধারাটি অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে যদি বলছে যে x এর উপর যে ধারাটা আমরা দেখলাম 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব, এটি যে ধারা দেওয়া সেই ধারাটির x এর কোন কোন মানের জন্য ধারাটি আমরা পাবো এবং ওই ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে। কারণ x এর উপর নির্ভর করে ধারাটি পাওয়া যাবে এবং যেখানে পদগুলোকে যদি সাধারণ অনুপাত নির্ণয় করা যায়, পদগুলো সাধারণ অনুপাত নির্ণয় করা যায়, তাহলে আর এর মানটা -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হবে, এই লিমিটের মধ্যে থাকবে। দেখা গেল x এর মান এমন কিছু মান বসালাম, এর ফলে যে ধারাটা পেলাম, এর ফলে আর এর যে মানটা সাধারণ অনুপাতের মানটা -1 এর চাইতে ছোট হয়ে গেল বা +1 এর চাইতে বড় হয়ে গেল, তখন কিন্তু ধারাটি অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। তার জন্য x এর এমন কিছু মান নিতে হবে বা x এর এমন কিছু মান নির্ধারণ করে দিতে হবে যে মানগুলো ধারাটাতে বসালে একটা আমরা ধারা পেয়ে যাব এবং ওই সংখ্যার ধারা পেয়ে যাব এবং ওই ধারার আর এর মানটা অবশ্যই -1 এর চাইতে তোমার বড় এবং +1 এর চাইতে ছোট হবে। তাহলে x এর শর্তটা বের করতে হবে, x এর মানের শর্তগুলো বের করতে হবে যে x এর কোন কোন মান বসালে ধারাটির সাধারণ অনুপাতের মান -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হবে। তাহলে আমরা দেখি কিভাবে বের করব। গ নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে ধারাটি দেওয়া আছে, প্রথমে আমরা লিখে নেব। তাহলে ধারাটি কি ছিল? 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব, এটি একটি ধারা দেওয়া আছে। তো বলছে ধারাটির উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের যে কাজটা হবে প্রথমে, তাহলে এখানে ধারাটির প্রথম পদ বের করবো আমরা। এখানে প্রথম পদ a সমান বা ধারাটির প্রথম পদ a সমান 2x + 1, সাধারণ অনুপাত r সমান 1/2x + 1 তার উপরে হোল স্কোয়ার ভাগ 1/2x + 1। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে 1/2x + 1 হোল স্কোয়ার মানে এইটাকে টোটালটাকে যদি 1/2x + 1 তার উপরে হোল স্কোয়ার কল্পনা করি, তাহলে নিচে 1/2x + 1 একটা রয়েছে, এখানে দুইটা রয়েছে, কাটাকাটি করলে আমাদের এটা অনুপাতটা পেয়ে গেলাম 2x + 1। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন বলছে যে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে বলি, এখানে আমরা লিখব, আমরা এখন লিখতে পারি এখানে লিখব যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি আর এর মানটা -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হয়। অর্থাৎ আর এর জায়গায় আমরা আছে 1/2x + 1, এই মানটা হচ্ছে 1 এর চাইতে বড়, -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হয়। এই কথাটুকু আমরা সুন্দরভাবে লিখে নেব যে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি আর এর মানটা -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হয়। অর্থাৎ আর এর জায়গায় আমরা পেয়েছি 1/2x + 1, অর্থাৎ -1 এর চাইতে 1/2x + 1 বড় হবে আর +1 এর চাইতে তোমার হচ্ছে ছোট হবে। এখন আমরা এই অবস্থায় এখন আমাদের কাজ করতে হবে, এইটা শর্তটা আমরা লিখে নিলাম। এখন আমাদের এই যে x এর মান, এই সমীকরণ থেকে আমাকে x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে x এর মান যদি বের করতে যাই তাহলে আমরা যে বিষয়টা খেয়াল করব, এটা হচ্ছে -1 এর চাইতে 1/2x + 1 একবার বড় ধরবো আর +1 এর চাইতে 1/2x + 1
ছোট ধরবো। এটা হচ্ছে দুই স্টেপে অঙ্কটা করব। অনেকে একবারে এক স্টেপে করে দেয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা 2 স্টেপ ফলো করব। তাহলে এই অঙ্কটা এখন লিখবো যে এখন -1 এর চাইতে আমাদের বড় কি 1/2x+1। এখান থেকে যে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, যে -1 লেস দেন 1/2x+1। এখন যদি আমরা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, আর এই 1 এর নিচে যখন কোনো কিছু নেই মানে 1 আছে, হর আকারে 1 রয়েছে। এখন যদি আমরা লবকে হর করে দিই বা হরকে লব করে দিই, তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে লেস দেন চিহ্ন আছে, গ্রেটার দেন চিহ্ন হয়ে গেল, এবং লব হর হয়ে গেল, হর লব হয়ে গেল, অর্থাৎ 2x+1/1 হয়ে গেল। তাহলে কোনো কিছু 1 দ্বারা ভাগ করলে সেটাই থাকবে। তার জন্য আমরা লবকে হর করে দিলাম, হরকে লব করে দিলাম, তাহলে এই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে এখন x এর মান বের করা। x এর মান বের করা যদি উদ্দেশ্য হয়, তাহলে এখানে 1 কে বাম পাশে নিয়ে চলে আসলাম, তাহলে -1 হয়ে গেল, আর এখানে 2x। এবার যদি আমরা দেখি -2, এটা হচ্ছে 2x, 2 যদি উঠে যায়, তাহলে এখানে থাকলো -1 গ্রেটার দেন x। তাহলে x এর মানটা হচ্ছে -1 এর চাইতে ছোট হবে, অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং x লেস দেন -1। এইটা হচ্ছে আমরা প্রথম অংশটুকু পেয়ে গেলাম। এবার হচ্ছে আবার লিখব, আবার আমরা এখন কি লিখব, যে 1/2x+1 1 এর চাইতে ছোট, 1/2x+1 এটা হচ্ছে 1 এর চাইতে ছোট। তাহলে এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে লবকে হর করে দাও, হরকে লব করে দাও, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার হচ্ছে x এর মান যদি বের করতে যাই, তাহলে 1 কে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে হচ্ছে 0 হয়ে যাবে। আর 2 কে যদি 0 দ্বারা ভাগ করে দিই, তাহলে x এর মানটা 0 এর চাইতে বড়। এই যে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম, যে x এর মান হচ্ছে 0 এর চাইতে বড় এবং x এর মান হবে -1। এই মানগুলো যদি আমরা এই ধারাটাতে বসাই, তাহলে যে ধারাটা পাওয়া যাবে ওই ধারাটির r এর মানটা -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট, এর মধ্যেই হবে। তাহলে সুতরাং নির্ণেয় শর্ত x লেস দেন -1 অথবা x গ্রেটার দেন 0। এইটা হচ্ছে প্রথম অংশ হয়ে গেল, যে কোন শর্ত আরোপ করলে ধারাটি অসন্তোষ সমষ্টি পাওয়া যাবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে এই অংশটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা কিভাবে হলো, প্রথমে আমরা জাস্ট হচ্ছে এখানে লিখবো আমরা a এবং r এর মানটা বের করব। তো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 এর চাইতে r বড়, +1 এর চাইতে r ছোট হয়, অর্থাৎ -1 এর চাইতে এই যে r এর মানটা বের করেছে 1/2x+1, এটা হচ্ছে -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হয়। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। x এর মান বের করতে হলে একবার ধরে নিব যে 1/2x+1 -1 এর চাইতে বড়, দিয়ে আমরা x এর মান বের করব। আর 1/2x+1 +1 এর চাইতে ছোট ধরে একবার হচ্ছে x এর মান বের করব। তাহলে নিম্নের শর্ত পেয়ে গেলাম। এবার বলছে যে যদি নিম্নের শর্তটা বের হয়ে যায়, তাহলে বলছে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো, অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা অসীমতক সমষ্টি, এখন ধারাটির অসীমতক সমষ্টি আমরা জানি যে s ইনফিনিটি সমান সমান হচ্ছে a/1 - r, a/1 - r। ধারাটি অসীমতক সমষ্টি সমান সমান সূত্র হচ্ছে a/1 - r। এখন a এর মানটা আমরা জানি, প্রথম পদ a এর মান 1/2x+1, 1/2x+1, আর 1 - r এর মান হচ্ছে 1/2x+1। জাস্ট যদি আমরা হচ্ছে লসাগু করি 2x+1। আচ্ছা, এইবার যদি আমরা একটু তাহলে এইখানে আমরা এই ক্যালকুলেশনটা আমরা যদি এখানে করি, যে 1 এখানে যদি হরে যদি লসাগু করি আমরা, তাহলে লবে আছে 1/2x+1, এটা লিখে দিলাম। আর হরে যদি লসাগু করি, তাহলে 2x+1 লসাগু করলে এখানে হয়ে যাবে 2x+1 - 1। তাহলে লবে যা আছে তা লিখে দিলাম 2x+1, আর হরে এখানে জাস্ট যোগ বিয়োগ করব এবং লবকে গুণ ভাগ অবস্থায় আছে এবং এটাকে গুণ অবস্থায় নিয়ে যাব। হরকে লব করব এবং লবকে হর করে দিব।
তাহলে এটা কেটে গেল উপর নিচে, তাহলে 1/2x। তাহলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে 1/2x। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে মোটামুটিভাবে উদাহরণ সৃজনশীল 4 নম্বর। 4 নম্বর সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই টাইপের তোমার হচ্ছে একটা অঙ্ক যদি করতে পারো তাহলে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক তুমি হচ্ছে করতে পারবা। এইবার আমরা অনুশীলনী অঙ্কগুলোতে চলে যাব। অনুশীলনীর ক্ষেত্রে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি প্রথমে দেখাই। যেমন হচ্ছে তোমাকে 11 নম্বর অঙ্কটা করতে হবে। অনুশীলনী 11 নম্বর অঙ্ক বলছে যে অসীম গুণোত্তর ধারার যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো। যেটা হচ্ছে আমরা উদাহরণ 2 নম্বরের মতো ছিল। উদাহরণ যদি আমরা 2 নম্বর পারি তাহলে উদাহরণ 11 যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা পেরে যাব। তো উদাহরণ 2 যেভাবে আমি শিখেছিলাম, 11 নম্বরটার একটা অঙ্ক দেখাই। অনুশীলনীর 11 ঘ নম্বর অঙ্কে কি বলছে যে যদি ধারাটি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেই অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটি দেওয়া আছে 1 + 2 + 4 + 8 + 16। তো বলছে ধারাটি অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে এখানে প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r হচ্ছে 2/1 হচ্ছে 2। যেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি 2 পেয়ে গেলাম। আমরা জানি যে কোনো একটি ধারার অসীমতক সমষ্টি তখনই পাওয়া যাবে যখন r এর মান -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ অনুপাত r এর মান হচ্ছে 2 হয়ে গেছে, +1 এর চাইতে বড় হয়ে গেছে। তাহলে লিখবো এখানে যে যেহেতু তো হচ্ছে সাধারণ অনুপাত -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট শর্ত মেনে চলে না, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নেই। তাহলে আমাদের এখানে 11 নম্বরের ঘ নম্বরটা এখানেই কমপ্লিট। যে কোনো একটি ধারার যদি আমরা হচ্ছে অসীমতক সমষ্টি বের করতে যাই তাহলে সাধারণ অনুপাত তোমাকে আগে বের করে দেখতে হবে। যদি দেখো যে সাধারণ অনুপাতের মান -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট, এই শর্তটা মেনে চলছে না, তাহলে আমরা বলবো যে ধারাটি অসীমতক সমষ্টি নেই। তাহলে এখানে ঘ নম্বরের উত্তর হচ্ছে অসীমতক সমষ্টি নেই। এভাবে 11 ক থেকে ও পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ হচ্ছে তোমার প্র্যাকটিস করলে পেরে যাবা। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে 12 ক এবং খ। 12 নম্বর অঙ্কের ক এবং খ খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে, একটু আমরা খেয়াল করব। 12 ক এবং খ যে কোনো একটা অঙ্ক পড়লে অনুরূপ যত ধরনের অঙ্ক আছে 12 ক এবং খ এর মতো সবগুলো অঙ্ক পারবা। এখানে দেওয়া আছে ক নম্বরে 7, 7, 7 এবং 7, 7, 7 এভাবে হচ্ছে, অর্থাৎ প্রথম পদ যদি 7 হয়, দ্বিতীয় পদ হচ্ছে 7, 7, অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে 7, 7, 7। প্রত্যেকবার একটা করে তোমার হচ্ছে একই অঙ্ক বাড়তে আছে। অর্থাৎ হচ্ছে কোনো অঙ্কে এখানে ক নম্বর অঙ্কটা যদি দেখি, তো এই ক্ষেত্রে তোমাকে বলছে n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে ধরে নিলাম আমি যে সমষ্টি Sn মানে n তম পদ পর্যন্ত সমষ্টি Sn সমান 7, প্রথম পদ 7, দ্বিতীয় পদ 7, 7, তৃতীয় পদ 7, 7, 7। এভাবে বলছে কত, আমরা যেহেতু সমষ্টি ধরে নিয়েছি যে n তম পদের সমষ্টি Sn দ্বারা লিখে দিয়েছি, তাহলে আমাকে পদগুলো ধরে নিতে হবে n তম পদ পর্যন্ত, n তম পর্যন্ত। তাহলে এখানে যাই থাকুক না কেন এই টাইপের অঙ্ক, যে এখানে 7 ছিল, এখানে যদি 2 থাকতো 2, 2, 2, 2, 2, 2, এটার হচ্ছে সমষ্টি নির্ণয় করো। তাহলে একই নিয়মে করতাম। এখানে যদি 5 থাকতো 5, 5, 5, 5, 5, 5, 4 যদি থাকতো, তাহলে প্রত্যেকটাকে আমি যেভাবে নিয়মটা শিখিয়ে দিচ্ছি এভাবে তোমাকে করতে হবে। তাহলে প্রথমে এই টাইপের অঙ্ক যদি সলিউশন করতে হয় তাহলে তোমাকে প্রথমে 7 এখানে যেটা থাকবে, এখানে 2 থাকুক, 7 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, ওটা আমরা কমন নিয়ে নিব। দিয়ে রেখে সবগুলোকে আমরা 1, 1 বানাবো।
সবগুলোকে আমরা 1 1 বানিয়ে নিলাম। n-তম পদ পর্যন্ত আমরা হচ্ছে সবগুলোকে 1 1 বানিয়ে নিলাম। দেখো এটাকে যদি আবার গুণ করো উল্টো দিক থেকে, 7কে 1 দ্বারা গুণ করলে 7, 7কে যদি আমরা হচ্ছে 11 দ্বারা গুণ করি 7 7 হয়ে যাবে। এটা হচ্ছে 1 1 1কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে 7 7 7 হয়ে যাবে। এই কাজটা প্রথমে আমরা করে ফেলব। এর দ্বিতীয় কাজ হচ্ছে, আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এই সংখ্যাটাকে অর্থাৎ সবগুলোকে 9 বানানোর জন্য আমাকে হচ্ছে 7কে আমরা 9 দ্বারা গুণ করব, অর্থাৎ লবে হচ্ছে 9 দ্বারা গুণ করব আর হরে হচ্ছে 9 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে অতিরিক্ত 9 নিয়ে আসবো। তাহলে সবাইকে যদি 9 দ্বারা গুণ করে দেই তাহলে 9 9 9 9 9, এইটা হচ্ছে একটি n-তম পদ পর্যন্ত। এভাবে আমরা তাহলে লবে হচ্ছে 9 দ্বারা গুণ করলাম এবং হরে 9 দ্বারা ভাগ করলাম। এখানে যে 9 দ্বারা গুণ করেছে, এখানে যদি 9 কমন নিয়ে নিই তাহলে 1 1 1 1 1 1, এটা আবার কিন্তু এখানে এরকম ধারায় চলে আসবে। তো এখানে যদি 9 উপরে এবং নিচে কাটাকাটি করি তাহলে কিন্তু আগের যে লাইনটা আমরা সেটাই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করলাম, লবে 9 দ্বারা গুণ করলাম আর হরে 9 দ্বারা ভাগ করলাম। এবার পরের কাজ হচ্ছে আমাদের এই যে 9 আছে এটাকে লিখতে পারি 10 - 1। এখানে হচ্ছে 9 9 আছে, এখানে 100 - 1, এখানে 999 আছে 1000 - 1। এভাবে আমি শূন্য বিশিষ্ট আমরা হচ্ছে সংখ্যায় নিয়ে চলে যাব। এটাকে n-তম পদ পর্যন্ত লিখে নিলাম। এবার আমাদের কাজ হবে যেগুলো 10 100 1000 এগুলোকে এক দিকে করব আর -1কে আমরা হচ্ছে একদিকে করব। অর্থাৎ হচ্ছে 10 + 100 + 1000 এইগুলোকে আমরা n-তম পদ পর্যন্ত নিয়ে নিলাম, n-তম পর্যন্ত। এইটা একটা ধারা তৈরি হলো। আর প্রত্যেকটাতে যে -1 আছে, -1গুলোকে আমরা নিয়ে নিব, দিয়ে তোমার হচ্ছে n-তম পদ পর্যন্ত নিব। এখন এই পর্যন্ত যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তো এখানে একটু খেয়াল করব, যদি প্রথমে যদি 2টা 1 যদি গুণ করি তাহলে আমরা পাই 2, 3টা 1 গুণ করলে হচ্ছে যোগ করলে হয় 3, 4টা 1 যোগ করলে 4, যদি 10টা 1 যোগ করি 10, 50টা 1 যোগ করলে হয় তার মান 50, 100টি 1 যোগ করলে হয় 100। তাহলে n সংখ্যক যদি 1 যোগ করা হয় তাহলে তার যোগফল হয়ে যাবে n। মানে যতগুলো পদ যোগ করবা 1 1 যোগ করবা তো তার হচ্ছে সমষ্টিও ততই হবে। তো n সংখ্যক যদি 1 যোগ করি তাহলে তার যোগফল হয়ে যাবে n, তার যোগফল হয়ে গেল n। তাহলে আমরা এখানে লিখে দেব -n, এইটুকুর পরিবর্তে আমরা লিখে দিলাম n, পেয়ে গেলাম তাদের সমষ্টি পেয়ে গেলাম n। এবার আমরা এইটা চিন্তা করব, এটা হচ্ছে 10 আছে, এটাকে লেখা যায় 10 স্কোয়ার, এটাকে লেখা যায় 10 কিউব, মানে এইটুকু আমরা দেওয়া আছে একটি গুণোত্তর ধারা, এইটাকে দেওয়া আছে একটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যেটা দেখব, এটার হচ্ছে প্রথম পদ যদি এ হয়, জাস্ট আমরা একটু লিখে নিই, প্রথম পদ এ, সাধারণ পদ আর এর মান হচ্ছে 100/10 = 10। এই আর এর মানটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1 এর চাইতে বড়, আর এর মান হচ্ছে 1 এর চাইতে বড়। তাহলে এটি একটি অসীম গুণোত্তর ধারা যার আর এর মানটা হচ্ছে 1 এর চাইতে বড়। তাহলে এর যদি বলা হয় যে n-তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো, তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হয়ে যাবে Sn = যেহেতু আর এর মানটা 1 এর চাইতে বড় তার জন্য a × 1 - r⁴n / 1 - r, 1 - r। এটা হচ্ছে তোমার সূত্র। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে আর এর মান যদি 1 এর চাইতে বড় হয়ে যায় তাহলে সূত্র হচ্ছে a × 1 - r⁴n / 1 - r। তাহলে ঠিক এই সূত্রটাই আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, আমরা মনে মনে কল্পনা করে এখানে এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে সূত্র হচ্ছে এটা হচ্ছে a এর মান, a এর মান হচ্ছে 10 আর এর মান হচ্ছে আমরা এখানে 10 পাচ্ছি। তাহলে সূত্র হচ্ছে a × 10 × 1 - r, আর মানে হচ্ছে 10 - r, মানে আর এর মান হচ্ছে 10, 10 পাওয়ার n / 10 - 1, r - 1 মানে হচ্ছে 10 - 1। এইটুকু কল্পনা করে নিলাম আর এইটাকে একটু কাছে লিখে দিলাম। তাহলে এখান থেকে যেটা আমরা দেখলাম 10 100 1000 এটার n-তম পদ পর্যন্ত আমরা সমষ্টি নির্ণয় করলে সূত্র হচ্ছে a × 1 - r⁴n, সরি এটা হচ্ছে a × আমরা হচ্ছে r - 1 পাওয়ার n / r - 1, মানে 10 - 1। এখানে হচ্ছে যেহেতু আর এর মানটা 1 এর চাইতে বড় তার জন্য r⁴n - 1 / r - 1।
তারপর n -1 ডিভাইড বাই r -1। এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করে নেব। যোগ বিয়োগ যদি করে নিই তাহলে 10 পাওয়ার n -1 ডিভাইডেড বাই নিচে 9 আর এখানে -n। এবার যদি আমরা কোনো গুণ করে দিই 7 ডিভাইড বাই 9 দ্বারা আমরা এইটাকে গুণ করি এবং এইটাকে গুণ করি, তাহলে রেজাল্টটা দাঁড়ায় তাহলে এখানে 70 আর নিচে 81। 70 10 টু দি পাওয়ার n -1 আর নিচে 81 মাইনাস 7n ডিভাইডেড বাই 9। তাহলে এখানে আমরা যে ক নম্বরের যে বলা হলো যে এইটি একটি ধারা দেওয়া আছে, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে n সংখ্যক পদের সমষ্টি 70 10 টু দি পাওয়ার n -1 ডিভাইড বাই 81 মাইনাস 7n ডিভাইড বাই 9। এটা ধারাটির অসীমত তোমাদের n-তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় হয়ে গেল। তাহলে প্রত্যেকটা অঙ্ক এখানে যাই দেখ না কেন প্রত্যেকটা অঙ্ককে এই স্টেপ ফলো করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তাহলে প্রথমে এটা যদি 3 3 3 থাকতো তাহলে আমাকে 3 কমন নিয়ে নিতাম, তারপরে এটাকে 3 ডিভাইড বাই এখানে 9 দ্বারা গুণ করতাম, 3 দ্বারা 9 দ্বারা ভাগ করতাম। তারপরে এখানে এটাকে 9 9 যখন হয়ে যাবে 10 -1 করবো, 100 -1 1000 -1 10 100 1000 কে 1 দিয়ে করবো, -1 কে 1 দিয়ে করবো। এটার যোগফল সবসময় 1ই হবে না n-ই হবে। তারপরে এইটার ফর্মুলা আমরা a ইন্টু r টু দি পাওয়ার n -1 ডিভাইড বাই r -1 ব্যবহার করে আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করে ফেলবো। তাহলে আশা করা যায় যে তোমরা এই অঙ্কটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তোমরা 13 নম্বর অঙ্ক দেখব। 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমরা উদাহরণ যেটা আমরা দেখলাম যে উদাহরণ 4 এর গ নম্বর ঠিক হুবহু একই যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমি একটু পড়ে দিই অঙ্কটা। 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে কোনো একটি ধারা দেওয়া আছে 1x + 1 + 1 ডিভাইড বাই x + 1 তার উপরে হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x + 1 তারপরে হোল কিউব। এটি একটি অসীম ধারা দেওয়া আছে। ধারাটির উপর বলছে যে কি শর্ত আরোপ করলে, মানে x এর মানের উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমত সমষ্টি পাওয়া যাবে। অর্থাৎ x এর কোন কোন মানগুলো বসালে এই ধারাটি আমরা নির্ণয় করব এবং ধারাটির r এর মানটা -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট হবে। আচ্ছা, এবারে শুরু করি। তাহলে আমাদের এখানে প্রথম পদ a সমান 1 ডিভাইড বাই x + 1, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ x + 1 তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই x + 1। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 ডিভাইড বাই x + 1। এটুকু কমপ্লিট। এবার আমরা লিখব যে সুতরাং ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 এর চাইতে r এর মান বড় হয় এবং +1 এর চাইতে ছোট হয়। এই শর্তটা, অর্থাৎ এখানে r এর মানটা বোঝাচ্ছে যে -1 এর চাইতে বড়, মানে 1 ডিভাইড বাই x + 1 -1 এর চাইতে বড় এবং +1 এর চাইতে ছোট হয়। এই শর্তটা আমাদের কমপ্লিট যে এই ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 এর চাইতে r এর মান বড় হয় +1 এর চাইতে ছোট হয়। অর্থাৎ ধারাটির ক্ষেত্রে এখানে যেহেতু r এর মানটা 1 ডিভাইড বাই x + 1 হয় তাহলে এটা -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট হবে। এখন আমরা এই মানটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। প্রথমে তাহলে আমরা -1 এর চাইতে 1 ডিভাইড বাই x + 1 বড়, এটা আমরা লিখলাম। এখন আমাদের কাজ হবে কি, যদি এটা লেস দেন চিহ্ন রয়েছে তাহলে অর্থাৎ আমাদের এখানে লবকে হর করে দিব, হরকে লব করে দিলে লেস দেন চিহ্ন গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ 1 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়। আর এখানে কি হবে x + 1 ডিভাইড বাই 1, তাহলে x + 1ই থাকবে। এখানে আমাকে যেহেতু x এর মান বের করতে হবে তার জন্য 1 কে বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে -1 হয়ে গেল আর এখানে x। তাহলে এখানে ক্যালকুলেশন করলে -2 গ্রেটার দেন x, তাহলে x এর -2 সুতরাং x এর মানটা -2 এর চাইতে ছোট, x এর মানটা -2 এর চাইতে ছোট। আবার আমরা যেটা দেখব যে আবার 1 ডিভাইড বাই x + 1 এই মানটা কি হবে, +1 এর চাইতে বড় না +1 এর চাইতে ছোট। 1 ডিভাইড বাই x + 1 এর মানটা +1 এর চাইতে ছোট। তাহলে এখান থেকে x এর মান যদি বের করতে যাই এটাকে উল্টে দিব, লবকে হর করে দিলাম, তার চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, বড় ছোট ছোট বড় হয়ে যাবে। তাহলে এখানে 1 - 1, সুতরাং x এর মান 0 এর চাইতে বড়, x এর মান 0 এর চাইতে বড়। ওকে, তাহলে আমাদের নির্ণয় শর্ত পেয়ে গেলাম। নির্ণয়
শর্ত, তাহলে x এর মান হচ্ছে -2 এর চাইতে x এর মান -2 এর চাইতে ছোট, অথবা x এর মান হচ্ছে 0 এর চাইতে বড়, x এর মান 0 এর চাইতে বড়। এখন আমাদের কি বের করতে হবে? ধারাটি অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এর মান আমরা জানা আছে 1 ডিভাইড বাই x প্লাস 1, r এর মান হচ্ছে 1 ডিভাইড বাই x প্লাস 1। যদি আমরা হচ্ছে লসাগু করে ফেলি, x প্লাস 1 হচ্ছে লসাগু, তাহলে এখানে হয়ে গেল x প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে থাকে 1 ডিভাইড বাই x প্লাস 1 ইন্টু x প্লাস 1 উপরে চলে গেল, আর নিচে আসলো x, উপরে নিচে কাটাকাটি করলে সমান সমান রেজাল্ট পেয়ে গেলাম আমরা 1 ডিভাইড বাই x। তাহলে এই ধারাটির নিম্ন শর্ত হচ্ছে x লেস দেন -2 অথবা x এ গ্রেটার দেন 0, এবং অসীমতক সমষ্টি হচ্ছে 1 ডিভাইড বাই x। এই টাইপের অঙ্ক তোমার যদি অসীমতক মানে অসীম ধারার যদি কোনো অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে, তাহলে গ নম্বরে এই টাইপের অঙ্ক আসবেই। এটাকে বলা হয় 100% বলা যায় যে গ নম্বরে যে ধারাটির উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করা, এটা হচ্ছে গ নম্বরে এই প্রশ্নটা হয়ে থাকে। এবার যদি তোমরা 14 নম্বর অঙ্কগুলো দেখো, তো বলছে যে পৌনঃপুনিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা আমরা হচ্ছে উদাহরণ অলরেডি শিখে আসছিলাম যে কোনো একটা পৌনঃপুনিক সংখ্যাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে কিভাবে করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা হচ্ছে 14 নম্বর যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ পেরে যাবে। উদাহরণ থেকে আমি দেখেছিলাম কিভাবে হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এবং সেটা হচ্ছে দুইটা নিয়মে শিখেছিলাম, সাধারণ গণিতের নিয়মে এবং অসীম ধারা তৈরি করে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা দেখিয়েছিলাম। তো সেটা আমরা আর দেখাবো না। এবার হচ্ছে বইয়ে দুইটা সৃজনশীল রয়েছে, যে সৃজনশীলগুলো কেমন হয় 15 এবং 16 নম্বর। 15 এবং 16 নম্বর সৃজনশীলটা আমরা দেখি। 15 নম্বর সৃজনশীলে প্রথমেই বলা হচ্ছে যে একটি ধারা দেওয়া আছে ab প্লাস হচ্ছে ab স্কয়ার, একটি গুণোত্তর ধারা দেওয়া আছে, ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তাহলে যদি কোনো একটা ধারা দেওয়া আছে a, তাহলে ab স্কয়ার, এটি একটি গুণোত্তর ধারা, তাহলে এটি একটি গুণোত্তর ধারা, তাই এই গুণোত্তর ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি এখানে প্রথম পদ সমান সমান দেওয়া আছে আমাদের a, সাধারণ অনুপাত সমান সমান আমরা লিখতে পারি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান আমরা পেয়ে গেলাম b। তাহলে সুতরাং ধারাটির সপ্তম পদ চেয়েছে যে সপ্তম পদ নির্ণয় করো। তাহলে ধারাটির সপ্তম পদ a r পাওয়ার 6, সপ্তম পদকে লেখা যায় a r পাওয়ার 6, কারণ আমরা জানি n তম পদের সূত্র a r পাওয়ার n-1, মানে যততম পদ বলা হবে r এর মান r এর পাওয়ারটা ঠিক তার চাইতে এক কম হবে। যদি বলা হতো এখানে 10তম পদ কত, তাহলে a এর জায়গায় আমরা না n এর জায়গায় আমরা 10-1 সমান হয়ে যেত a r পাওয়ার 9। অর্থাৎ আমাদের হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে যততম পদ বলবে r এর পাওয়ারটা তার চাইতে এক কম হবে। যেহেতু এখানে সপ্তম পদ বলা হয়েছে, তাহলে আমাদের সপ্তম পদের মান হচ্ছে a r পাওয়ার 6, তাহলে এখানে প্রথম পদে সাধারণ পদ r এর মান পেয়ে যাচ্ছে b, তাহলে এখানে r এর মান হচ্ছে b বসিয়ে দিলাম, r পাওয়ার 6, অর্থাৎ আমরা জানি a b পাওয়ার 6। এটা হয়ে গেল আমাদের সপ্তম পদ। এদিকে ধারা দেওয়া আছে, ধারাটির সপ্তম পদ নির্ণয় করো, তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার বলা হচ্ছে তোমার হচ্ছে খ নম্বরে বলা হচ্ছে যে এর জায়গায় 1, এর পরিবর্তে 1 বসাবো এবং b এর পরিবর্তে যদি হাফ বসাই তাহলে ধারাটি অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করো। এর জায়গায় 1 এবং b এর জায়গায় আমরা হাফ বসালে যে ধারাটা পাবো ওই ধারাটি যদি অসীমতক সমষ্টি পাওয়া যায় তাহলে সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে এর জায়গায় 1, এটা হচ্ছে খ নম্বর অঙ্ক, a সমান সমান 1 এবং b সমান সমান হাফ বসিয়ে পাই। তাহলে যদি আমরা বসিয়ে পাই তাহলে ধারাটি কি হবে, এখন
এর জায়গায় 1 এবং বি এর জায়গায় হাফ, এর জায়গায় 1 এবং বি এর জায়গায় হাফ বসিয়ে দিলাম। তাহলে ধারাটি এখানে হচ্ছে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই থাকবে, এটা 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটাই হবে, কিন্তু 1 এর উপর স্কয়ার 1 এবং এখানে 2 এর উপর স্কয়ার মানে 4, এইটাই হচ্ছে আমরা ধারা পেয়ে গেলাম। তো এই ধারাটি আমরা এর জায়গায় 1 এবং বি এর জায়গায় হাফ বসিয়ে আমরা একটা ধারা পেয়ে গেছি। এই ধারাটি এবার হচ্ছে অসীমতক সমষ্টি যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি এখানে প্রথম পদ এ সমান সমান 1, সাধারণ অনুপাত আর সমান সমান আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা এটাই হবে। তাহলে অর্থাৎ আমরা যে এখানে দ্বিতীয় পদ হাফকে আমরা প্রথম পদ 1 দ্বারা ভাগ করলে ভাগফল পেয়ে গেলাম 1/2, অর্থাৎ হাফ পেয়ে গেলাম। এই যে আমরা হাফ পেয়ে গেলাম এই মানটা হচ্ছে +1 এর চাইতে ছোট এবং -1 এর চাইতে বড়, তাহলে অবশ্যই এই ধারাটি অসীমতক সমষ্টি আছে, এই ধারাটি অসীমতক সমষ্টি আছে। তাহলে অসীমতক সমষ্টি থাকলে সুতরাং অসীমতক সমষ্টি S ইনফিনিটি সমান সমান হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে তুমি a এর মান বসাও হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর মান হচ্ছে হাফ। যদি আমরা ক্যালকুলেশন করি 1 ডিভাইড বাই 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, এটা যদি আবার এরকম ভগ্নাংশ রয়েছে ভাগ অবস্থায় আছে এটাকে গুণ অবস্থায় নিয়ে গেলে এটা হচ্ছে 2 অ্যান্সার। তাহলে কোন একটি ধারা এখানে এর জায়গায় 1 এবং বি এর জায়গায় হাফ বসিয়ে ধারাটি নির্ণয় করতে বলেছে, এবং ধারাটি যদি অসীমতক সমষ্টি থাকে অবশ্যই এখানে রয়েছে এবং সেই সমষ্টি হচ্ছে 2 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 15 খ নম্বরে আমরা হচ্ছে অঙ্কটা কমপ্লিট। এবার তোমাকে বলছে 15 গ নম্বরে বলছে যে যদি এর জায়গায় 2 না এর জায়গায় 3, এ বি এর জায়গায় যদি হচ্ছে 3 এ বি স্কোয়ারের জায়গায় যদি 3 হয় তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বরে বলা হচ্ছে এর জায়গায় বসাতে হবে 3, এ বি এর জায়গায় হচ্ছে 3 এবং এ বি স্কোয়ারের জায়গায় 3 বসালে ধারাটির অসীমতক সমষ্টি ধারাটি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর অঙ্কে এ সমান সমান আমরা বসাবো 3, এ বি সমান সমান হচ্ছে 3, এ বি স্কোয়ারের জায়গায় 3 বসিয়ে পাই, এবং এইটার n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। n সংখ্যক পদের সমষ্টি বের করতে হলে আমরা জাস্ট এটা ধরে নেব। তাহলে এখানে প্রথমে 3, তারপর এটা হচ্ছে 3, তারপরে হচ্ছে 3। তাহলে ঠিক আমরা হচ্ছে বইয়ের এটা হচ্ছে 12 ক এবং খ এর মতো অঙ্ক, এটা হচ্ছে তোমাকে n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে একবারে সিম্পল অঙ্ক, প্রথমে আমাকে 3 কমন নিয়ে নিতে হবে, তাহলে এগুলোকে সবগুলোকে আমরা প্রথমে 1 বানাবো n তম পদ পর্যন্ত। তারপরে এটাকে আমরা 9 দ্বারা লবেও গুণ করবো আর হরেও আমরা ভাগ করে দেব। তাহলে 9 9 9 9 9 9 n তম পদ পর্যন্ত। এইবার আমরা এখানে 9কে আমরা লিখতে পারি 10 - 1, 99কে লিখতে পারি 100 - 1, 999কে লিখতে পারি 1000 - 1। তাহলে এইভাবে আমরা n তম পদ পর্যন্ত চলে গেলাম। এবার আমাদের কাজ হবে 10 গুলোকে একদিকে করা এবং 1 গুলোকে একদিকে করা। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, 3 একে 3, 3 3 9। আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে আমরা 1/3 হয়ে গেল। এখানে আমরা কি করব, 10 গুলোকে একদিকে করব, অর্থাৎ 10 100 1000 এগুলোকে একদিকে করলাম n তম পদ পর্যন্ত, এবং যেগুলো হচ্ছে মাইনাস রয়েছে 1 সেইগুলোকে আমরা হচ্ছে n তম পদ পর্যন্ত নিয়ে নিব। ওকে, আমরা জানি যে n সংখ্যক 1 যদি যোগ করি তাহলে তার যোগফল হয়ে যায় n। 1 যোগ করলে 2, আর 10টা যদি 1 যোগ করো তাহলে 10,
50টা 1 যোগ করলে 50, তাহলে n সংখ্যক 1 যোগ করলে তার যোগফল হয়ে যাবে n। এভাবে আমরা চিন্তা করব। আর এখানে এটি একটি গুণোত্তর ধারা, 10, 100, 1000 এটি একটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ, সাধারণ পদ আর এর মান হচ্ছে 100কে 10 দ্বারা ভাগ করলে তবে আর এর মান হচ্ছে 10 হয়ে যাবে। তাহলে তার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a ইন্টু a বলতে এখানে 10 ইন্টু 10 টু তোমার হচ্ছে r পাওয়ার n, মানে 10 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, মানে 10 মাইনাস 1, আর ওখানে হচ্ছে n বসিয়ে দিলাম। এবার আমরা যদি যোগ বিয়োগ করব এবং গুণ করে দেব, একসাথে কাজ করব, 1/3 দ্বারা এটাকে গুণ করে দেব। যদি গুণ করে দেই তাহলে আমরা এখানে পেয়ে যাব 1, এখানে 1 দ্বারা গুণ করলে এখানে 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে 9 পাবো আর এখানে হচ্ছে 3 পাবো, 3 9 27। আর যদি এখানে 1/3 দ্বারা গুণ করে দিই তাহলে এই যে nটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে n ডিভাইড বাই নিচে হচ্ছে 3। এইটা হয়ে গেল কোনো একটি ধারার। যদি এর স্থলে 3, ab এর স্থলে যদি 3 এবং ab স্কোয়ারের স্থলে যদি 3 বসাই তাহলে ধারাটির আমরা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টিটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমাদের 15 নম্বর সৃজনশীল আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের আরেকটা সৃজনশীল রয়েছে এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, যেটা 16 নম্বর সৃজনশীল রয়েছে। 16 নম্বর সৃজনশীলে তোমাদের বলা হচ্ছে যে একটি গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদ। আমরা জানি কোনো একটি গুণোত্তর ধারার যে 3টি ক্রমিক পদ বলা হয়, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ হবে ar, তৃতীয় পদ হবে ar স্কোয়ার, অর্থাৎ আমরা জানি nতম পদ হচ্ছে ar পাওয়ার n মাইনাস 1। তাহলে প্রথম পদের কথা যদি বলা হয় তাহলে n এর জায়গায় 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, a পাওয়ার 0 মানে হচ্ছে আমরা লিখে দিতে পারি 1, অর্থাৎ a। প্রথম পদটা হচ্ছে a। দ্বিতীয় পদের মান হচ্ছে এখানে যদি আমরা 2 মাইনাস 1 দিই তাহলে আর পাওয়ার হচ্ছে তোমার হচ্ছে 1 কম হবে, অর্থাৎ যততম পদ বলবো আর এর পাওয়ারটা তার চেয়ে 1 কম হবে। যদি বলে দ্বিতীয় পদ বলা হয় তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 হয়, তাহলে কারোর উপরে 1 লিখতে হয় না। তৃতীয় পদ বলা হলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, a পাওয়ার 2। যদি বলা হয় পঞ্চম পদ তাহলে a পাওয়ার 4, 100তম পদ a আর পাওয়ার 99। তাহলে এইভাবে আমাদের সাধারণত গুণোত্তর ধারার পদগুলো সম্পর্কে আমরা জানি। তো তোমাকে 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে এবং 3টি ক্রমিক পদের গুণফল দেওয়া আছে, তাহলে উদ্দীপক অনুসারে দুইটা সমীকরণ গঠন করো। 16 ক নম্বরে দেওয়া আছে যে মনে করি গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদ, 3টি ক্রমিক পদ। প্রথমটা যদি a হয়, দ্বিতীয়টা হচ্ছে ar, তৃতীয়টা হচ্ছে ar স্কোয়ার, এটা হচ্ছে 3টা ক্রমিক পদ। কোনো একটি গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদ আমরা লিখে দিলাম। প্রথম শর্ত মতে বা প্রথম শর্তে 3টি ক্রমিক পদের যোগফল, 3টি ক্রমিক পদের যোগফল সমান সমান দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে যে 24 পূর্ণ 4-এর 5, না 5-এর 4, 24 পূর্ণ 5-এর 4, এটা দেওয়া আছে যে 3টি ক্রমিক সংখ্যার তোমার হচ্ছে সমষ্টি দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা ভাঙিয়ে ফেলি তাহলে কি হয়, তাহলে যদি আমরা প্রথমে হচ্ছে 24কে 5 দ্বারা হচ্ছে গুণ করব তাহলে হচ্ছে 120 পেয়ে যাব। 120কে যদি 4 দ্বারা যোগ করো তাহলে এখানে বের হবে 124 ভাগ 5। এটা হচ্ছে 1 নম্বর পেয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় শর্ত বলছে, দ্বিতীয় শর্তে যে এখানে যে ক্রমিক পদগুলো আছে তাদের গুণফলের মান দেওয়া হচ্ছে 64। তাহলে আমরা ar এবং ar স্কোয়ার এই তিনটাকে গুণ করলে পাওয়া যায় 64। তো এটাই যদি আমরা সমীকরণ দিয়ে রেখে দিই তাও হবে। তো আমরা একটু কাজ করে নিই, a এবং a গুণ করলে হয় a কিউব, আর এখানে হয়ে যায় r কিউব, আর এখানে লিখতে পারি 64। আচ্ছা, এটাকে যদি আরো একটু সহজভাবে করে দিই, ar হোল কিউব লিখতে পারি আর 64কে লিখতে পারি 4 কিউব। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি ar সমান সমান লিখে দিতে পারি 4। জাস্ট এটা একটু বের করে রাখলাম। এটা হচ্ছে পরবর্তী অঙ্কে আমার হচ্ছে হেল্প হবে, তার জন্য আমরা এটুকু বের করলাম। তাহলে বলছে 3টা ক্রমিক তোমার হচ্ছে গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদের যোগফল আমাদের দেওয়া আছে এখানে প্রথম শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে 3টার গুণফল দেওয়া আছে 64। আমরা হচ্ছে 2টা সমীকরণ এখান থেকে তৈরি করে নিলাম। তাহলে 16 নম্বরে ক নম্বর আমাদের কমপ্লিট। এবার বলছে খ নম্বরে
যে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। ধারাটির প্রথম পদ মানে ধারাটির প্রথম পদ বলতে এ এর মান এবং সাধারণ অনুপাত মানে হচ্ছে আর এর মান নির্ণয় করতে বলছে, যে দুইটাকে ক্যালকুলেশন করে ধারাটির প্রথম পদ এবং সাধারণ তোমার হচ্ছে অনুপাত নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমাদের ক নম্বর যেটুকু আছে এখানে বলবো যে ক হতে পাই ধারাটির প্রথম সমীকরণ এটা এবং দ্বিতীয় সমীকরণ এটা, এই দুইটা সমীকরণকে এখন ক্যালকুলেশন করে আমাদের সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে এবং প্রথম পদে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ নম্বর এখানে যা আছে তা লিখে দিলাম। তুমি যদি এভাবে লিখতে পারো, ক হতে পাই আচ্ছা, তাহলে ক হতে পাই আমরা হচ্ছে এখানে কি পাবো, ক হতে যখন আমরা দেখলাম তখন ছিল এ আর স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম 124/5, এটা পেয়েছিলাম। এবার হচ্ছে তুমি এখান থেকে দুইভাবে অঙ্কটা আমরা সলভ করতে পারি। তাহলে আমি এখানে কি করতে পারি, এ কমন নিয়ে নাও, তাহলে 1 + r স্কোয়ার সমান আমরা লিখে দিতে পারি 124/5। এইটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। আবার আমরা কি আরেকটা সমীকরণ জানি, এ আর সমান আমরা পেয়েছিলাম 4 পেয়েছিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা যা পেয়েছিলাম সেটা লিখলাম, শুধু এ কমন নিলাম, আর এখানে এ আর সমান 4 ছিল, এটা 2 নম্বর। তাহলে এখন করো যে 1/2 হতে পাই, 1/2 হতে পাই, 1 কে 2 নম্বর দ্বারা ভাগ করো, ভাগ করলে কি হবে, এ কেটে যাবে, তাহলে আমার শুধু আর থাকবে, তাহলে ক্যালকুলেশন করে আর এর মানটা আমরা বের করে ফেলবো। তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ কেটে গেল, তাহলে থাকে 1 + r স্কোয়ার ডিভাইডেড বাই r, আর ডান পক্ষে থাকে 1 to 4 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমরা এটাকে কি দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 4, বা আমরা এভাবে লিখতে পারি ভাগ 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে জাস্ট লিখে দিলাম, এটার কোনো কাজ নেই আমার। তাহলে 124/5 গুণ এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/4। এখন যদি আমরা গুণ করে ফেলি তাহলে হচ্ছে বা কাটাকাটি করি, 4 × 4 3 × 4 12 3, এটা পেয়ে গেলাম। এবার আমরা হচ্ছে আর গুণন করে ফেলবো, 5 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 5 5r, এখানে 5r স্কোয়ার সমান এটা হচ্ছে 31r। এবার হচ্ছে আর গুলোকে আমরা বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে -31r + 5r + 5 = 0। এবার যদি যোগ বিয়োগ করি আমরা, তাহলে এখানে 31 আর থেকে যদি 5r বিয়োগ করে দিই তাহলে এখানে 26r, আর এখানে হচ্ছে 5 = 0। এবার যদি আমরা হচ্ছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিডল টার্ম করবো, 5 এবং 5 গুণ করলে হয় 5 × 5 = 25, 25-এর এমন দুটো তোমার উৎপাদক নিয়ে আসবো যে দুটোকে গুণ করলে হবে 25 এবং যোগ করলে হবে 26। তাহলে এখানে লিখতে পারি 5r স্কোয়ার - 25r - r + 5 = 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে তাহলে সমান আমরা কি বের করবো, এখান থেকে যদি 5r কমন নিয়ে নিই, 5r কমন হয়ে গেলে এখানে থাকবে r - 5, এখান থেকে যদি -1 কমন নিই তাহলে এখানে হয়ে গেল r - 5 সমান 0। তাহলে সুতরাং লিখতে পারি r - 5 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 5r - 1 = 0। এই তো আমরা হচ্ছে এখন আমাদের উৎপাদক পেয়ে গেছি। এখন r - 5 = যদি 0 বসিয়ে দিলাম, সুতরাং r = 5, অথবা 5r - 1 = যদি 0 বসিয়ে দিই তাহলে 5 সরাসরি আমরা r = লিখে দিতে পারি, 1টা ডান পাশে গেলে +1 হয়ে গেল, আর 5r এর সাথে এই যে 5 গুণ অবস্থায় ছিল ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ r এর যে মানটা আমরা হচ্ছে দুইটা মান পেয়ে গেলাম, r এর ভ্যালু দুইটা পেলাম, r = 5 এবং r = 1/5, r এর দুইটা আমরা ভ্যালু পেয়ে গেলাম। এখন বলা হয়েছে যে r এবং a এর মান, প্রথম পদ a এর মান বের করতে হবে। তাহলে প্রথম পদ a এর মান বের করতে হলে তোমাকে এই যে 2 নম্বর সমীকরণে a এর মান, 2 নম্বর সমীকরণ থেকে a এর মানটা আমরা সহজে বের করব।
তাহলে আমরা আর এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, আর এর মান 2 নম্বর এ বসিয়ে পাই। তাহলে 2 নম্বরে যদি আর এর মান বসাই, তাহলে a ইন্টু আর এর মান যখন 5 বসালাম তখন এখানে ডান পাশে রয়েছে 4। তাহলে সুতরাং a সমান সমান পেয়ে গেলাম 4/5। অথবা আবার যদি আমরা দেখি আর সমান সমান, এখানে আর এর মান যদি 1/5 বসাই তখন কি হবে, আর এর মান যদি আমরা হচ্ছে এখন 1/5 বসাই, তাহলে a ইন্টু তোমার হচ্ছে 1/5 ইকুয়াল টু 4। তাহলে যদি আর গুণন করে ফেলি তাহলে a সমান সমান হচ্ছে 20। সুতরাং আমরা লিখতে পারি a সমান সমান হচ্ছে 4/5 যখন r সমান সমান হচ্ছে 5, এবং a সমান সমান যখন হচ্ছে আমরা 20 যখন r সমান সমান হচ্ছে 1/5। এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে a এর মান যখন আমরা হচ্ছে r এর মান যখন বের হয়ে গেল, তাহলে r এর মান তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে a এবং r এর মান পেয়ে গেলাম। এবার যদি অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে লিখি, তাহলে a এর মান যখন 4/5 তখন r এর মান বসিয়েছিলাম 5, আর a এর মান যখন আমরা 20 বসিয়েছিলাম তখন r এর মান হচ্ছে 1/5। এই ছিল তোমার হচ্ছে খ নম্বরের উত্তর। এবার হচ্ছে গ নম্বর অঙ্কে তোমাকে বলছে যে যদি সাধারণ অনুপাতকে যদি 1/5 ধরা হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে এই ধারাটির প্রথম পদ আমাদের জানা আছে। প্রথম পদের মান আমরা যখন হচ্ছে সাধারণ অনুপাত 1/5 যখন ধরলাম, আর এর মান যখন 1/5 ধরলাম তখন এর মান পেয়েছিলাম 20। তো বলছে গ নম্বরে যে আর এর মান যদি আমরা দুইটা পেয়েছি, এর মধ্যে থেকে যদি আর এর মানটা 1/5 ধরি, তাহলে এই অবস্থায় ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। এই অবস্থায় ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব গ নম্বরে যে খ হতে পাই তাহলে হচ্ছে আর ইকুয়াল টু যদি 1/5 তখন এর মান পেয়েছিলাম 20। তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান সমান হচ্ছে a/1 মাইনাস r। এর মান বসিয়ে দেবো আমরা 20, 1 মাইনাস r, আর এর মান হচ্ছে 1/5। ক্যালকুলেশন যদি আমরা করি, নিচে হচ্ছে লসাগু করো 5, তাহলে 5 মাইনাস 1, তাহলে এখানে 20 পেয়ে গেলাম। আর হরে যদি আমরা দেখি যে 4/5, এটাকে যদি উল্টে দিই তাহলে 5/4, কাটাকাটি যদি করি তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 4×5 20, অথবা হচ্ছে 5×5 25। যখন আর এর মান হচ্ছে 1/5 তখন এর মান হচ্ছে 20 হবে, এবং সেই সময় অসীমতক সমষ্টি হয়ে যাবে 25। এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা। এই আলোচনাগুলো যদি সঠিকভাবে করতে পারো তাহলে যে কোনো সৃজনশীল ইনশাআল্লাহ 100% অ্যান্সার করে আসতে পারবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।